হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য দেখো পরিবেশ বিজ্ঞানের যেটা 8 নম্বর স্কুল দেওয়া হয়েছে দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকের ক্লাসে সলভ করে নেব। দেখো আমাদের আজকের ক্লাসের একের দাগের প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। তোমাদের টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার হচ্ছে দেখো 47। এখানে তড়িৎ চুম্বকের ব্যবহার দেওয়া হয়েছে। যেমন দেখো, চোখের ভিতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে ডাক্তাররা এক বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। এছাড়া তড়িৎ চুম্বক ইলেকট্রিক কলিং বেল ব্যবহার করা হয় এবং ইলেকট্রিক মোটরে ব্যবহার করা হয়। তাহলে দুটি ব্যবহার তোমরা তড়িৎ চুম্বকের লিখবে। এরপরে অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এটা আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি। লিখবে, যে শক্তি উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থা হয়ে উঠবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস বলে। মানে এগুলো বর্তমান সময়ে অতটা প্রচলিত নয়, কিন্তু আগামী দিনে যখন শক্তি সংকট দেখা যাবে তখন এগুলোই কিন্তু মুখ্য শক্তির উৎস হয়ে দাঁড়াবে। এগুলোকেই বলা হয় অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উৎস। এগুলো কি কি? যেমন দেখো, সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তির উদাহরণ। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো একটি রূপান্তরিত অর্ধ বায়বীয় কাণ্ড। এখানে তোমরা ধাবক লিখতে পারো। ধাবকের ক্ষেত্রে দূর্বাঘাস এটা একটি ধাবকের উদাহরণ, যেটি অর্ধ বায়বীয় কাণ্ড। এছাড়া খর্ব ধাবক লিখতে পারো। খর্ব ধাবক যেমন কচুরিপানার ক্ষেত্রে দেখা যায়। এরপরে একক পত্র ও যৌগিক পত্র এর প্রধান পার্থক্যটি কি? প্রধান পার্থক্য মানে প্রকৃতিটা তোমাকে লিখতে হবে। একক পত্র মানে অখণ্ডিত বা আংশিক খণ্ডিত, মানে কিছুটা আলাদা করা রয়েছে এমন একটি মাত্র পত্রফলক দ্বারা গঠিত পাতা। আর যৌগিক পত্র মানে হচ্ছে পত্রফলকের কিনারা গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছে একাধিক খণ্ডিত অংশ বা পত্র গঠন করে। অর্থাৎ একাধিক পত্রক দ্বারা গঠিত যে পাতা সেটা হচ্ছে যৌগিক পত্র বা যৌগিক পাতা। এরপরে পরের প্রশ্ন দেখো, চৌম্বক দূরত্ব বলতে কি বোঝায়? এর সঙ্গে জ্যামিতিক চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কি? আমি এটা টেক্সট বুক থেকে দেখাচ্ছি। টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার দেখো 42। লিখবে দেখো, চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে, বা লিখতে পারো চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চৌম্বক দূরত্ব বা চৌম্বক দৈর্ঘ্য বলে। এরপরে বলেছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক কি? তোমরা লিখবে চৌম্বক দূরত্ব বা চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে 0.86। পরের পাতায় চলে যাব। দেখো এখানে বলছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির দুটি প্রভাব লেখো। এটাও আমরা টেক্সট বুক থেকে দেখাবো। টেক্সট বুকের মধ্যে তোমরা যে পেজটা ওপেন করবে সেটি হচ্ছে দেখো পেজ নাম্বার 62 পেজে। এখানে তোমরা প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে জেলিফিশ, ইলেকট্রিক ইল, এদের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। এই বিদ্যুৎ শত্রুকে হতভম্ব করে দেয় আর দূরে সরিয়ে রাখে। এরকম ভাবে ফার্স্ট পয়েন্টটা তোমরা লিখবে। সেকেন্ড পয়েন্টে দেবে হৃৎপিণ্ডের পেশিতে তড়িৎ উদ্দীপনা তৈরি করার জন্য বা তৈরির জন্য এক বিশেষ ধরনের উপাদান থাকে। এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃদস্পন্দন তৈরি করে, যা সারা দেহের বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। তাহলে দুটি পয়েন্ট তোমরা টেক্সট বুক থেকে লিখবে। এরপরে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি স্বপরাগী, তোমরা এখানে লিখবে চিনেবাদাম। এছাড়া সন্ধ্যা মালতী এটাও লিখতে পারো। আর ইতর পরাগী ফুলের ক্ষেত্রে আমি এখানে লিখেছি কুমড়ো, তোমরা চাইলে চাপা এটাও কিন্তু লিখতে পারো। এরপরে কোন প্রাণীর দেহে জ্যাকবসন অর্গান থাকে এবং এই বিশেষ অঙ্গটির কাজ কি? জ্যাকবসন অর্গানের কাজে তোমরা লিখবে যে সাপ যখন এই অর্গানে বা এই অংশে তার জিভটা ঠেকায় তখন বিভিন্ন গন্ধের অণুগুলো তার মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। এরপরে আমরা দুই দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, আকর্ষণের চেয়ে বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃত প্রমাণ ব্যাখ্যা করো। এখানে দেখো ব্যাখ্যা দেওয়া হয়েছে। চুম্বক চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে।
তাই আকর্ষণ ঘটলে নিশ্চিতভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক। দেখো এখানে চুম্বক পদার্থ তুমি লোহা নিতে পারো, আর এটা দেখো চুম্বক শলাকা। তুমি জানো এটা চুম্বক শলাকা, এটা চুম্বক, তাই না? কিন্তু এটা চুম্বক না চৌম্বক পদার্থ সেটা তুমি জানো না। এবার আমি যদি চৌম্বক পদার্থকে এই প্রান্তে নিয়ে আসি, তাহলে আমরা জানি যে চুম্বক যে কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল এগুলোকে আকর্ষণ করে, তাহলে এই প্রান্তেও আকর্ষণ হবে। আবার যদি আমরা এটাকে এই প্রান্তে নিয়ে আসি তবুও কিন্তু আকর্ষণ হবে। তাহলে আকর্ষণ ধর্ম দিয়ে আমরা বলতে পারবো না যে এটি চুম্বক না চুম্বক নয়। তার কারণ এটা একটা চুম্বক, সেটা চৌম্বক পদার্থ মানে লোহাকে আকর্ষণ করতে পারে। আবার একটা চুম্বক যদি হয় এবং চুম্বক যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার উত্তর মেরু মানে এই চুম্বকের উত্তর মেরু এটার দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, বা এটার দক্ষিণ মেরু এটার উত্তর মেরুকে আকর্ষণ করবে, তাই না? বিপরীত মেরুকে আকর্ষণ করতে পারে। তাহলে আমরা আকর্ষণ ধর্মের সাহায্যে কিন্তু বলতে পারবো না। কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সমমেরুর মধ্যেই হয়। মানে চুম্বকের যদি দুটি উত্তর মেরু হয়, যেমন দেখো এখানে দুটোই হয়তো উত্তর মেরুকে নিয়ে আসা হয়েছে, যদি দুটি উত্তর মেরুকে নিয়ে আসে তাহলে চুম্বকের কি হবে, দুটো একই মেরুর মধ্যে বিকর্ষণ হবে। তখন এটা কিন্তু সরে গেছে, দেখো দূরে সরে গেছে, তাই না? বিকর্ষণ হয়। তাই বিকর্ষণ হলে নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয় বস্তুটিও চুম্বক। সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ। এরপরে দুটি উপায় লেখো যার দ্বারা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। প্রথম উপায়ে তোমরা লিখবে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, আর 2 নম্বর উপায় হচ্ছে তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। এরপরে যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকার কি হতে পারে বলে তুমি মনে করো? এখানে গাঢ় নুন জল, তোমরা জানো যে গাঢ় নুন জল হচ্ছে অতিসারক বা হাইপারটনিক দ্রবণ, সেটাই লেখা হয়েছে। গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে অতিসারক বা হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণ রক্তে মেশালে একদিকে যেমন লোহিত রক্তকণিকা থেকে জল বেরিয়ে আসার সম্ভাবনা বাড়বে, অন্যদিকে রক্তজালিকার মধ্যে বাইরে থেকে জল প্রবেশের ফলে রক্ত নালিকায় রক্তের আয়তন ও রক্তচাপ বৃদ্ধি পাবে। যেহেতু লোহিত রক্তকণিকার মধ্যে নুন জল মেশানো হচ্ছে, তাহলে লোহিত রক্তকণিকার ভেতরের যে দ্রবণ সেখানে ঘনত্বটা কম, আর বাইরে নুন জল আছে তাহলে নুন জলের ঘনত্বটা বেশি গাঢ়, তাই না? বাইরেটা হাইপারটনিক। তাহলে আমরা জানি যে অভিসরণ প্রক্রিয়ায় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক অণু চলাচল করে। তাহলে এক্ষেত্রে কি হবে, কম ঘনত্ব মানে এখানে কি হবে, লোহিত রক্তকণিকা থেকে জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আর অন্যদিকে কি হবে, রক্তজালিকার মধ্যে বাইরের থেকে ভেতরে জল প্রবেশ করবে, ফলে জল প্রবেশের ফলে রক্তনালিকায় প্রচুর পরিমাণে রক্ত বেড়ে যাবে, রক্তের চাপটাও বেড়ে যাবে, এর ফলে কিন্তু রোগের বিপদও ঘটতে পারে। এরপর একটা চিত্র দিয়ে বলেছে প্রতিফলন কোণটি দেখাও। এখানে প্রতিফলন কোণ কোনটা দেখো, অভিলম্বর সঙ্গে, এটা অভিলম্ব ডিবি, তার সঙ্গে প্রতিফলিত রশ্মি মানে বিসি, এর মাঝের যে কোণ মানে এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এখানে কোণ ডিবিসি বা কোণ সিবিডি এটা হচ্ছে প্রতিফলন কোণ। আর সিবিওয়াই মানে এই কোণটা কত, দেখো আমরা জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এটা যদি 40 হয় এটাও 40 ডিগ্রি। এবার এই জায়গাটা পুরোটা দেখো এটা একটা লম্ব, তো তাহলে এটা পুরোটা 90 ডিগ্রি। পুরোটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ সিবিওয়াই এর মান কত হবে, কোণ সিবিওয়াই মানে হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ চিহ্ন দিয়ে কোণ ডিবিসি, কোণ ডিবিসি, তাই না? এই জায়গাটা হবে। এবার কোণ 90 ডিগ্রি কোণ ডিবিসি কত, 40 ডিগ্রি, 40 ডিগ্রি মাইনাস করো, তাহলে এখানে হয়ে যাবে তোমার 50 ডিগ্রি। এরপর দেখো এখানে প্রশ্ন বলেছে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কি করে। এটা আমরা টেক্সট বুক থেকে আনসারটা দেখবো, তার কারণ টেক্সট বুকের মধ্যে ভালোভাবে দেওয়া হয়েছে। তোমরা বের করো 226 পাতা। সমুদ্রের মাছ কিভাবে জলের ভারসাম্য বজায় রাখে। প্রথম হচ্ছে দেখো ঘনমূত্র ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়। আর 2 নম্বর ফুলকের মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এরপর 3 দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। লিখবে যে আলোকরশ্মি যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করে তখন সেই আলো 2 মাধ্যমের বিভেদ তল থেকে তার গতির অভিমুখের পরিবর্তন ঘটায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তোমরা জানো এটি আপতিত রশ্মি এ বি। এবার দেখো উপরটা হচ্ছে বায়ু মাধ্যম, নিচেরটা হচ্ছে কাঁচ মাধ্যম, এবং এই জায়গাটা হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল, যেটা কি করেছে দুটো মাধ্যমকে আলাদা করেছে, তাহলে এটা বিভেদ তল। বিভেদ তল আপতিত হওয়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে মানে বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোটা যাওয়ার কথা এরকম ভাবে সোজা বেরিয়ে যাওয়ার কথা,
কিন্তু সোজা বেরিয়ে না গিয়ে তারা অভিমুখের পরিবর্তন হয়েছে। এখানে যেমন অভিলম্ব দিকে সরে এসছে, যেহেতু লঘু থেকে গাঢ়র দিকে যাচ্ছে। তাহলে এরকম ভাবে আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, নিয়ে প্রবেশ করার পর তার অভিমুখের পরিবর্তন ঘটায়, এই যে ঘটনা সেটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এরপরে আকর্ষণের পূর্বে আবেশ হয় একটি পরীক্ষার সাহায্যে বোঝাও। এখানে দেখো পরীক্ষা দেওয়া হয়েছে, উপকরণ বলা হয়েছে। এখানে কি কি পরীক্ষা করবে দেখো। পরীক্ষা হচ্ছে একটি শক্তিশালী দণ্ডচুম্বক হাতে ধরে এর যে কোনো একটি মেরু, উত্তর মেরু আনতে পারো, দক্ষিণ মেরু আনতে পারো, এখানে উত্তর মেরু নিয়ে এসছে, নিয়ে এর নিচে একটি কাঁচা লোহার পেরেক স্পর্শ করানো হলো। পেরেকটি চুম্বকের উত্তর মেরু প্রান্তে আটকে যাবে। এবার প্রথম পেরেকের নিচে দেখো আরেকটা পেরেককে কিন্তু স্পর্শ করানো হয়েছে, সেটাও কিন্তু ঝুলে গেছে। কয়েকটি পেরেক এভাবে পরপর রেখে শিকল তৈরি করে ঝোলানো হলো। এরপর প্রথম পেরেকটিকে হাত দিয়ে ধরে ওর উপর থেকে চুম্বক সরিয়ে নিলে দেখা যায় চুম্বক সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পেরেক থেকে বাকি পেরেকগুলো খসে নিচে পড়ে ও শিকল ভেঙে যায়। এতক্ষণ ধরে পেরেকগুলো কিন্তু ঝুলছিল, কিন্তু যখন এই প্রথম পেরেকটাকে ধরে চুম্বক থেকে আলাদা করে দেওয়া হয়, তখন এই যে নিচের প্রান্তে যে সমস্ত পেরেকগুলো ঝুলছিল সবগুলো কিন্তু নিচের দিকে পড়ে যায়। কেন ঘটনাটি ঘটে? তার কারণ শক্তিশালী দণ্ডচুম্বকের সংস্পর্শে আসায় পেরেকগুলি চুম্বক আবেশ ঘটেছিল। এতক্ষণ চুম্বক আবেশ ঘটেছিল এবং তারা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়েছিল, মানে এই পেরেকগুলো কিন্তু চুম্বকে পরিণত হয়েছিল। তার জন্য সে কি করছিল, এক একটা চুম্বক তার পরের এক একটা পেরেক তার পরের যে পেরেকগুলো আছে সেগুলোকে আকর্ষণ করছিল। এবার চুম্বকিত পেরেকগুলির প্রান্তে সৃষ্ট মেরুগুলি প্রকৃতিগতভাবে বিপরীত হয় বলে তারা পরস্পরকে আকর্ষণ করে ও শিকল গঠিত হয়। কিন্তু যখন চুম্বক সরিয়ে নেওয়া হয় তখন এবার আবিষ্ট চুম্বকত্ব যেটা সৃষ্টি হয়েছিল সেটা নষ্ট হয়ে যায় বা লোপ পায়, ফলে পেরেকগুলোর আকর্ষণ ক্ষমতা হারিয়ে খসে পড়ে। এই ঘটনা প্রমাণ করে আকর্ষণের পূর্বে আবেশ হয়। এরপরে 3টি সেল, 2টি বাল্ব, তার সুইচ দিয়ে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করে দেখাও। দেখো এখানে প্রতীকের সাহায্যে দেখানো হয়েছে 3টি সেল। দেখো এটা মাইনাস প্লাস একটা সেল, মাইনাস প্লাস আর একটা সেল, মাইনাস প্লাস আর একটা সেল। তাহলে 3টি সেল, এখানে 2টি বাল্ব দেওয়া হয়েছে, 2টি বাল্ব তোমরা দেখতে পাচ্ছ, বর্তনী রয়েছে তার, এবং এখানে দেখো সুইচ আছে। তাহলে এরকম ভাবে প্রতীকের সাহায্যে তোমরা চিত্রটি অঙ্কন করে দেখাবে। এরপরে দেখো রশ্মি চিত্র অঙ্কন করে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো। দেখো এখানে তোমরা আনসারে এই ছবিটি অঙ্কন করবে। এই ছবিটি তোমাদের টেক্সট বুকের মধ্যেও রয়েছে, কিন্তু সেখানে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি। এক্সপ্লেনেশনটা এখানে আছে, আমি খুব সহজভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। দেখো এখানে M1 M2 এটি একটি সমতল দর্পণ, এবং P1 যেটা দেখো P1 দর্পণের সামনে অবস্থিত একটি বিন্দু উৎস। এবার P বিন্দু থেকে PO রশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হয়ে উপি পথে অভিলম্বভাবে প্রত্যাবর্তন করে। মানে এটা অ্যাকচুয়ালি P1 হবে, মানে P1 বিন্দু থেকে P1 ও রশ্মি তাহলে লম্বভাবে আপতিত হচ্ছে, এরকম ভাবে দেখো তীর চিহ্ন দিয়েছে, এটা নিয়ে লম্বভাবে আপতিত হওয়ার ফলে আবার লম্বভাবে কিন্তু ফিরে আসে, তাই জন্য এরকম ভাবে আরেকটা তীর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে লম্বভাবে আপতিত হওয়ার পর লম্বভাবে প্রতিফলিত হলো। এরপর দেখো PM, PN ইত্যাদি রশ্মিগুলি তির্যক ভাবে দর্পণের প্রতিফলক তলে আপতিত হয় এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী MQ, NR ইত্যাদি পথে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায়। তাহলে এখানে দেখো আরো আমরা রশ্মি দেখতে পাচ্ছি P1M, তোমরা লিখবে P1M, আর এখানে P1N। এই দুটি রশ্মি আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর দেখো প্রথম রশ্মিটা MQ এই পথে ফিরে গেল, আর এটা দেখো NR এই পথে কিন্তু ফিরে যায়। এবার এখানে বলছে যে এখানে P1O লিখবে, QM, RN ইত্যাদি রশ্মিগুলি পিছন দিকে বাড়ালে তারা P ড্যাশ বিন্দুতে মিলিত হয়। মানে এটা তুমি P1 না লিখে যদি P লিখো তাহলে P লিখতে পারো, অসুবিধা নেই, তাহলে এটাকে P ড্যাশ লিখবে। এবার এই রশ্মিগুলো রয়েছে, এই রশ্মিগুলোকে যদি আমি পিছন দিকে ডট 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 করে বাড়াই, এটাকে বাড়ালাম, এটাকে ডট ডট করে বাড়ালাম, এটাকেও কিন্তু ডট ডট করে বাড়ালাম, তাহলে দেখতে পাচ্ছি এই রশ্মিগুলো কিন্তু পিছন দিকে P ড্যাশ এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে মনে হবে যেন প্রতিফলিত রশ্মিগুলি P ড্যাশ বিন্দু থেকে আগত হচ্ছে বা আসছে। তাহলে P ড্যাশ এটাকে বলা যাবে আমরা এই বিন্দুর, এই P বিন্দুর কিন্তু অসৎ বিম্ব। তাহলে এটা হচ্ছে অসৎ বিম্ব কিন্তু গঠিত হচ্ছে। তাহলে এরকম ভাবে তোমরা ব্যাখ্যাটি দেবে। এরপর দেখো একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা রায়মার্টিনের 371 পেজে রয়েছে। তোমরা 4টি যে স্তবক রয়েছে, বৃত্তি এটা অঙ্কন করবে, দলমণ্ডল এটা অঙ্কন করবে, বৃত্তি দলমণ্ডল, পুং স্তবকের ক্ষেত্রে এটা অঙ্কন করবে, স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্রের ক্ষেত্রে এটা অঙ্কন করবে। তাহলে রায়মার্টিন থেকে এই 4টি স্তবকই তোমরা অঙ্কন করবে, বাকিগুলো অঙ্কন করার কিন্তু প্রয়োজন নেই। আর শেষ দেখো আমাদের প্রশ্ন আছে পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়।
আর আমাদের পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? এটির আনসার তোমরা রায়মার্টিনে দেখো পেজ নম্বর 113 এখানে পেয়ে যাবে। পরিবেশ বান্ধব শক্তি মানে জোয়ারভাটা শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো মানে যেগুলোতে প্রায় দূষণ হয় না বললেই চলে। তাহলে এক্ষেত্রে সংজ্ঞাটা তোমরা এতটা দেবে। এবং পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা তোমরা জানো যে আমাদের যে প্রচলিত শক্তিগুলো রয়েছে, যেমন ধরো কয়লা, পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানি থেকে যে আমরা শক্তিগুলো পাই, সেগুলোর পরিমাণটা কিন্তু নির্দিষ্ট এবং এগুলো ব্যবহার করার ফলে ক্রমশ ফুরিয়ে আসছে। তার জন্য ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। তাহলে এটি হচ্ছে প্রয়োজনীয়তা। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সাথে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। তাহলে আজকে ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।